রাইট ফর্ম অফ ভার্ব লেখার সময় খেয়াল করবা যে আমি যে ভার্বটা ইউজ করব সেটা অ্যাক্টিভে করি বা প্যাসিভে করি, বা ওই যে আরও অন্যান্য যে নিয়মগুলো শেখানো হয়েছে এই নিয়মের যেটাতেই করি না কেন অর্থপূর্ণ কিনা। যদি দেখো অর্থপূর্ণ তাহলে তুমি ধরে নিবা যে তোমার আনসার হবে, আর যদি দেখো যে অর্থপূর্ণ না তাহলে ধরে নেবা যে আনসার হবে না। তো আমরা বললাম সাবজেক্ট নিজে করলে অ্যাক্টিভ, নিজে না করলে প্যাসিভ হয়ে গেল। তো প্রথম সেন্টেন্সে বললা ওয়াজ কনস্ট্রাক্টেড, পরেরটাতে বললা কুকড, আর এর পরেরটাতে আমরা যেটা দেখলাম যে রেগুলারলি। এখানে রেগুলারলি লেখা আছে, যার কারণে কি সাধারণত রাইট ফর্ম অফ ভার্বে বলা হয় নিয়মের মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি বর্তমান নির্দেশক শব্দ থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট টেন্সগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রাইড না লিখে, তোমরা ট্রাইড যেটা বললা, ট্রাইড না লিখে কি লিখবো? ট্রাইস। সাবমিট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হবে। আমি লিখে দিয়েছিলাম তোমাদের খাতায় যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। এর টেন্সেরও ব্যবহার। কোন টেন্সের ক্ষেত্রে এটা? শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিটে, অন্য কোনো টেন্সের ক্ষেত্রে বিবেচনা করা যাবে না এটা। এরপরে আসো, এখানে লেখা আছে দিস ওয়ার্ক, এখানে লেখা ছিল সলভ ওভারনাইট, এখানে ড্যাশ ছিল, তোমরা বললা ইজ সলভড। এখন আমার প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কোনটা? দিস ওয়ার্ক। দিস ওয়ার্ক অর্থ এই কাজটি। আমি আবারও আসি, আমরা বলছি সাবজেক্ট যখন নিজেই করবে, এখানে সাবজেক্ট হচ্ছে দিস ওয়ার্ক, তখন অ্যাক্টিভ হবে, আর সাবজেক্ট যখন নিজে করে না তখন প্যাসিভ। তাহলে দিস ওয়ার্ক ইজ সলভড ওভারনাইট অর্থটা কি হয়? দিস ওয়ার্ক এই কাজটি, ইজ সলভড অর্থ কি করা হয়েছিল না, এখানে তো সলভ লেখা আছে, সলভ অর্থ সমাধান, তাহলে এই কাজটি সমাধান করা, তুমি তো বললা যে এখানে ইজ, তাহলে কি হবে? দিস ওয়ার্ক ইজ সলভড, এই কাজটি সমাধান করা হয় ওভারনাইট। ওভারনাইট মানে রাতারাতি। এখন সৌমিক বলতেছে দিস ওয়ার্ক ওয়াজ সলভড ওভারনাইট, এই কাজটি রাতারাতি সমাধান করা হয়েছিল। আচ্ছা বলো তো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? ওয়াজটা। সৌমিক খুশি হয়ে গেছে, তাহলে এখানে ওয়াজটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইজের থেকে। আমরা বলছি যে সাবজেক্ট নিজে না করলে প্যাসিভ, এই যে ইজ প্লাস ভি3 প্যাসিভ, প্রেজেন্ট ইনডেফিনিট। সৌমিক সেখানে এই ইজটাকে চেঞ্জ করে কি বললো? ওয়াজ। আচ্ছা, আমরা চাইলে মডেল ভার্বও এখানে ইউজ করতে পারি। মডেল ভার্বটা কি? ধরো আমি এখানে বললাম দিস ওয়ার্ক ক্যান বি সলভড, অর্থ কি? এই কাজটি রাতারাতি সমাধান করা যেতে পারে। তো এটা শুধু ওই যে 7 টেন্স তোমাদেরকে যেটা শেখানো হয়েছে এই টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য না, তোমাদেরকে যে মডেল ভার্ব শেখানো হয়েছে এই মডেল ভার্বের ক্ষেত্রে খেয়াল করবা কোন জিনিসটা, রাইট ফর্ম অফ ভার্ব লেখার সময় খেয়াল করবা যে আমি যে ভার্বটা ইউজ করব সেটা অ্যাক্টিভে করি বা প্যাসিভে করি, বা ওই যে আরও অন্যান্য যে নিয়মগুলো শেখানো হয়েছে এই নিয়মের যেটাতেই করি না কেন অর্থপূর্ণ কিনা। যদি দেখো অর্থপূর্ণ তাহলে তুমি ধরে নিবা যে তোমার আনসার হবে, আর যদি দেখো যে অর্থপূর্ণ না তাহলে ধরে নেবা যে আনসার হবে না। অনেক সময় এরকম হয় না যে মনে হয় যে এটা এইরকম লিখলাম কিন্তু কেমন যেন মনে হচ্ছে নিজের কাছে, অর্থটা কেমন যেন মানে বেটার মনে হচ্ছে না, মানানসই না, তাহলে তুমি নিজেই ধরতে পারো যে এটার আনসার নাও হতে পারে। যে কোনো গ্রামার সলিউশনের জন্য কি করবা? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অর্থ বোঝা। তাহলে তুমি যখন অর্থ বুঝবা, এই যে ইজ সলভড এটাও তো প্যাসিভ, ওয়াজ সলভড এটাও তো প্যাসিভ, ক্যান বি সলভড এটাও তো প্যাসিভ, এগুলোর মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সেটা ইউজ করবে। আচ্ছা, আমরা ক্যান বি সলভড ইউজ করতে পারি কারণ মডেল ভার্বেও তো প্যাসিভ করা যায়। এরপরে দেখো, দ্য এল্ডার্স ড্যাশ রেসপেক্ট অল দ্য টাইম,
এখানে কি বললা যে দ্য এল্ডার্স রেসপেক্টস, সাবজেক্ট কোনটা? দ্য এল্ডার্স। তো এই যে দি এল্ডার্স এটা হচ্ছে সাবজেক্ট। এই দি এল্ডার্সকে যখন তুমি সাবজেক্ট বলতেছো অর্থ কি? বৃদ্ধরা। বৃদ্ধরা বললে কেমন শোনা যায় না? বয়স্করা। দ্য এল্ডার্স রেসপেক্ট অর্থ হলো বয়স্করা সম্মান করে। এখানে ভুল নাম্বার 1, এল্ডার্স আছে, দেখো এল্ডারের সাথে এস যুক্ত করা ছিল, কিন্তু এখানে এই যে রেসপেক্টের সাথে এস যুক্ত করা হয়েছে, এটা হচ্ছে ভুল। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বেরিয়েছে, ভুল নাম্বার 1। আমি যদি এসটা মুছেও দেই তবু দেখি যে সেন্টেন্সটা আসলে সঠিক হয় কিনা, অর্থাৎ অর্থপূর্ণ হয় কিনা। দ্য এল্ডার্স রেসপেক্ট মানে বয়স্করা সম্মান করে, অল দ্য টাইম, সবসময়। বয়স্করা সবসময় সম্মান করে। আচ্ছা, কথাটা এটা কি খুব বেশি প্রাসঙ্গিক অর্থ? এখন যদি বলি যে বয়স্কদের সবসময় সম্মান করা উচিত, তাহলে দেখো তো আগের সেন্টেন্সের অর্থটা আর এই সেন্টেন্সের অর্থটার মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে প্রাসঙ্গিক খুব একটা না, আর একটা হচ্ছে প্রাসঙ্গিক। তো এখানে বলা হলো দ্য এল্ডার্স রেসপেক্ট, তোমরা বললা। আমরা এখানে কি ইউজ করতে পারি চাইলে? মানে বয়স্কদের সম্মান করা উচিত, অল দ্য টাইম, সবসময়। তাহলে সম্মান করা উচিত, উচিতের ইংলিশ কি? শুড। এখন তুমি যদি দাও দ্য ওল্ডার শুড রেসপেক্ট, তখন অর্থ হবে বৃদ্ধদের উচিত সম্মান করা। বুঝতে পারছো? মানে ওরা নিজেরাই সম্মান করবে। সাবজেক্ট যখন নিজে করে তখন ভার্বের অ্যাক্টিভ ফর্ম হবে। আসলে আমরা যারা আছি, তোমরা তো ছোট, ক্লাস 10-এ পড়ো, তোমরা বৃদ্ধদের সম্মান করবে নাকি বৃদ্ধ মানুষরা বা বয়স্করা তোমাদের সম্মান করবে? আগে কোনটা? তুমি তাকে সম্মান করবে, হ্যাঁ, সে তোমাকে স্নেহ করবে, ভালোবাসবে। যখন সাবজেক্ট নিজে করে না তখনই প্যাসিভ। আমরা শিখছিলাম যে মডাল ভার্বের সাথে যদি বি ব্যবহৃত হয় এবং সেই সাথে যদি V3 হয় তাহলে সেটা প্যাসিভ। এখানে দেখো, তাহলে এখানে আমরা কি ইউজ করব? শুড বি রেসপেক্টেড। এই তো হয়ে গেল, দ্য এল্ডার্স শুড বি রেসপেক্টেড অল দ্য টাইম। এখন অর্থ কি হলো? বয়স্কদের সবসময় সম্মান করা উচিত। সাবজেক্ট নিজে করেনি, বুঝতে পারছো? এই জন্য প্যাসিভ হয়েছে। আর সাবজেক্ট যদি নিজে করতো তাহলে অ্যাক্টিভ হতো। তাহলে এটা ছিল ভুল আনসার। এটাতে আসো, অনারেবল চিফ অ্যাডভাইজার, মাননীয় প্রধান উপদেষ্টা। সৌমিক কি হলো যে হ্যাভ টেকেন সাম নেসেসারি স্টেপস টু স্টপ কারাপশন। আমার প্রশ্ন হচ্ছে হ্যাভ টেকেন কেন হবে? এখানে তো হ্যাভের পরিবর্তে হ্যাজ হতে পারত, বুঝতে পারছো? হ্যাভ না হয়ে হ্যাজ হতে পারত। এখন প্রশ্ন হচ্ছে হ্যাভ দিব নাকি হ্যাজ দিব? কেন হ্যাজ হবে? কারণ চিফ অ্যাডভাইজার অর্থাৎ অনারেবল চিফ অ্যাডভাইজার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে সবসময় হ্যাজ হয়, হ্যাভ তো হবে না। যার কারণে এখানে তুমি যদি হ্যাভ না দিয়ে হ্যাজ দিতে তাহলে সেন্টেন্সটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন অর্থ কি হলো? অনারেবল চিফ অ্যাডভাইজার, মাননীয় প্রধান উপদেষ্টা, হ্যাজ টেকেন নিয়েছে, কি নিয়েছে? সাম নেসেসারি স্টেপস, কিছু প্রয়োজনীয় পদক্ষেপ, টু স্টপ কারাপশন, দুর্নীতি দমনে। হয়ে গেল। তাহলে রাইট ফর্ম অফ ভার্বের খুব গুরুত্বপূর্ণ নিয়ম এটা, যে সাবজেক্ট যখন নিজে করবে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যখন নিজে করবে না তখন হচ্ছে প্যাসিভ। অনেকগুলো নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এই নিয়মটা। কেন? তুমি যদি অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্টেন্সগুলো ভালো করে জানো, ভালো করে শিখো, আমি এটা বলতেছি না যে তুমি অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্টেন্স, যদি অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্টেন্সের ক্লাস করো, অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্টেন্সগুলো যদি তুমি ভালো করে শিখো,
আর এটাই অনেক বেশি উপকার করে অনেক সেন্টেন্সের অর্থগুলো পারফেক্টলি ফাইন্ড আউট করতে। এটা বুঝতে পারছো?